আসসালামু আলাইকুম দর্শক, ঢাকা টু সুন্দরবন বাইক ট্যুরের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এখনও প্রথম পর্বটি দেখেননি, উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন চাইলে। এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সুন্দরবনের গহীনে, যেখানে পথ হারিয়ে একটি বিপদের মুখেই পড়ে গিয়েছিলাম আমরা। তাছাড়াও মংলা থেকে পশুর নদী হয়ে সুন্দরবন যাত্রা এবং এর খরচ, বাইকগুলো নিরাপদে কোথায় রাখা যায়, এই সব থাকবে আমাদের এই পর্বে। এবং ফেরার পথে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত নিচের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ট্রাভেল এবং ফুড রিভিউ ভিডিওগুলো দেখার জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দর্শক, আমরা এখন রেডি হয়ে গেছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। সকালে উঠে গিয়েছি এবং এখন আমরা সুন্দরবনের দিকে রওনা হব। আমরা বাইক নিয়ে মংলা পর্যন্ত যাব এবং মংলা থেকে ওইখানে বোটের অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখন মংলার জন্য রেডি হব। সো এখন আমরা সুন্দরবনের দিকে রওনা হচ্ছি। আমাদের সাথে থাকুন, চলেন সুন্দরবন যাই। লোকজন সব রেডি সুন্দরবন যাওয়ার জন্য। ও ফুয়াদ, দুষ্টু ছেলে যেখানে যায় সেখানে ভিডিও করে। ঠিক আছে, সোনাডাঙ্গায় আমরা যেখানে সকালে নাস্তা করতে আসছি, এই জায়গাটায় এরশাদ শিকদারের বাড়ি। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা বিখ্যাত সেই সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ি। এটা জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে থই থই পানি দেখতে পাচ্ছেন, এগুলো সবই আসলে চিংড়ি মাছের ঘের। খুলনা থেকে মংলা যাওয়ার পথে এই নয়নাভিরাম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আমাদের দেশের চিংড়ি উৎপাদন এবং রপ্তানির 90% চিংড়ির উৎসই আসলে এই ঘেরগুলো। আমরা একটু চা খাওয়ার জন্য থামছি এখানে। আর 15 কিলোমিটার মতো দূরত্ব আছে মংলা পোর্ট পর্যন্ত। তো মংলা পর্যন্ত আমরা যাব। সকালে যেহেতু চা খাই না, একটু চা খাওয়ার জন্য থামছি। আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু ওই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র যাওয়ার রাস্তায় অপোজিট সাইডে দেখা যাচ্ছে। আমরা যাওয়ার পথে এখানে যাওয়ার একটা ইচ্ছা আছে। এইখানে মংলা পোর্টে আপনারা বাইক রাখার জন্য গ্যারেজ পেয়ে যাবেন। এখানে খুব সিকিউরলি আপনি বাইক, হেলমেট রেখে যেতে পারবেন। পার্কিংয়ের জন্য মাত্র 20 টাকা করে এখানে দিতে হবে। তো এইখানে বাইক রেখে আপনারা তারপরে বোটে করে সুন্দরবনে যেতে পারবেন। সন্ধ্যা 8টা পর্যন্ত বাইক রাখা যাবে মাত্র 20 টাকায়। যাবেন সেটা দেখেন, দেখার পর চয়েস হলে বিভিন্ন প্রকার বোট। আমি 3000 বলছি, আমি বলছি 2000 টাকা। ঠিক আছে দাদা, এখানে আছে। আর ওরা নেবে কোন পর্যন্ত, এটা কন্ট্যাক্ট করবে। আমি লিগেলটা বলে দিই, লিগেলটা বলছি 5000 টাকা ভাড়া আছে। আমি লিগেলটা 3000 টাকা বলে দিই। 5000 চাই নি তো, আগে একটু শোনেন। আমি 3000 টাকা বলে দিই। রেকর্ড নাম্বার উঠছে না? নাম্বার দেখে না কিন্তু ভাই। তুমি কানা? কানা না, বুঝলে মাথা বলতে। আচ্ছা, এখান থেকে আমরা একটা বোট ভাড়া নিয়েছি। সুন্দরবন করমজল পয়েন্ট পর্যন্ত যাব না, করমজল পর্যন্ত যাব। আরেকটা জায়গার নাম জানি কি, খারবাড়িয়া। ওই জায়গাটা এখন মনে হয় যাওয়া যায় না, পাস নাই, তো ওইখানে যেতে পারবো না। তো এখানে বোটের ভাড়া আমরা ঠিক করেছি 2200 টাকা। ওরা 5000 টাকা চাইছিল। সো এখানে আসলে একটু বার্গেনিং করলে আপনারা কমায় নিতে পারবেন, কিছু কম বেশি। বাট এখন একটু অফ সিজন, এখন একটু বেশি কমে যাওয়া যাচ্ছে। বাট
নর্মালি এখানে 3-4 হাজার টাকা ভাড়া হয় আর কি। পয়সা না আমি জানি মাত্র 15 কেজি। মংলা থেকে করমজল যাওয়ার পথে পশুর নদী দিয়ে এই নৌকা ভ্রমণ আপনি নিশ্চয়ই উপভোগ করবেন। এর পাশাপাশি একটা রোমাঞ্চ তো মনের ভেতরে কাজ করছিলই। এই নদীটার নাম হচ্ছে পশুর নদী। এই নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এবং করমজল পর্যন্ত আমরা যাব এখানে। বোট চলতে চলতে হঠাৎ করেই ডান পাশে দৃশ্যমান হয় সুন্দরবন, যাকে দেখার জন্য এত দূর থেকে এত কষ্ট করে আসা মনের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন করে ফেলে। এই অনুভূতি বলে বোঝানোর নয়। হ্যালো, টুক 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 টুক। বদ্ধ ছেলে, একটা বদ্ধ ছেলে। হ্যাঁ বাবু থাকতো। যাও যাও যাও। একটা চিপসের প্যাকেট নিয়ে গেছে বানরটা। Oh, a little baby with his mother. Hi. The real beauty of Bangladesh. হ্যাঁ, এই আপনারা আসেন, যাইতে থাকেন, আমি শেয়ার করবো। ফুয়াদ ভাই ভিডিও করছে, তার নিজস্ব চ্যানেল আছে। ফুয়াদ ভাইয়ের ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য একটু বলেন ফুয়াদ ভাই। হাই ফুয়াদ ভাই। সুন্দরবন, কোনো সাউন্ড নাই, শুধু ন্যাচারাল পাখির সাউন্ড। সো ফ্রেন্ডস, আমরা সুন্দরবনে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। এই জায়গার বিউটিটা আসলে আনএক্সপ্লেনেবল। এটা আপনাদের নিজের চোখে এসে দেখতে হবে, ক্যামেরার চোখে এটা দেখে আসলে কোনো লাভ নাই। দেখতে পারবেন, ফিলটা নেওয়া যাবে না। এই জায়গায় পর্যটকদের জন্য অনেক দূর পর্যন্ত সুন্দর একটা কাঠের রাস্তা দেয়া আছে, সে আমাদের পথ দেখায় নিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি 45 মিনিট জার্নি করে করমজলে আসছি। আর এখানে আমাদের সাথে খুলনার লোকাল কিছু লোকজন আছে। এই জায়গাটায় আপনি, ওরা দাবি করে ক্যামেরা আনলে ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, বাট আমাদের সাথে খুলনার একজন ভাই ছিল, উনি এটা
উনি ম্যানেজ করেছে, ক্যামেরার টাকাটা আমাদের দিতে হয় নাই, বাট পার পারসন 30 টাকা করে আমরা পেমেন্ট করেছি এখানে ঢোকার জন্য। You can see the footprint. But এটা মনে হয় বাঘের পায়ের চিহ্ন। ওয়াও, অ্যামেজিং সুন্দরবন। মুর্তুজ, how are you feeling? Fine, nice, beautiful, সুন্দরবন। এই কাঠের সিঁড়িটার নিচে যে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু জোয়ারের সময় প্লাবিত হয়ে যায়। জোয়ারের সময় পুরা পানি এসে যায় এই জায়গায়, এর জন্যই বেসিক্যালি এই সিঁড়িটা দেয়া, পর্যটকদের আসতে যাতে সুবিধা হয়। অনেক ভাইরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে আসলে দেখেন এই যে 3টা লেন আছে, মাঝের লেন দিয়ে আপনাদের হাঁটতে হবে, কারণ সাইডের লেনগুলো একটু দুর্বল, ভেঙে পড়তে পারে এবং একটু কেয়ারফুলি হাঁটতে হবে। কিছু কিছু জায়গায় একটু ভাঙা আছে, এই যে যেমন এই জায়গাটা। বাহ, এখানে একটা ক্যানেল দেখতে পাচ্ছেন। সুন্দরবনের মধ্যে এরকম 1000 অফ ক্যানেল আছে। জোয়ারের সময় ক্যানেলগুলো পুরো ওভারফ্লো হয়ে যায়, ওভারফ্লো হয়ে একদম এই নিচে পর্যন্ত চলে আসে। এগুলো ডুবে যায়, পুরো প্লাবিত হয়ে যায়। এই ক্যানেলগুলো বেসিক্যালি সুন্দরবনের মধ্যে ওয়াটার সার্কুলেশন যেটা, সেটা এনশিওর করে। জাস্ট ক্রিয়েটেড বাই নেচার। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হেতাল গাছ, এবং এই গাছগুলো যেখানে থাকে এই জায়গাগুলো একটু বেশি ডেঞ্জারাস, কারণ এই গাছগুলোর জায়গাগুলোতেই বেসিক্যালি বাঘ আসে, বাঘ থাকে। এই জায়গাটা খুবই নির্জন, খুবই নির্জন। আমি কথা বলছি না, একটু আপনারা দেখেন, শুনতে পারেন কিনা পাখির শব্দ। চারদিকে কোনো মানুষ নেই, খুব ভয় লাগছে। অনেক ভেতরে চলে আসছি আমি, আমার সাথে যেসব লোকজন আসছে তাদের রেখে আমি একটু ভেতর দিকে চলে আসছি। ইট সিমস সাম রিস্কি, সো ব্যাক করা উচিত আমার মনে হয়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের উপর থেকে মনে হয় সুন্দরবনের ভিউটা একটু ভালো লাগবে। এখানে কিন্তু একটা সতর্কীকরণ আছে, ট্রেন ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না। নির্দেশমূলক কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। বন জঙ্গল পাহাড়।
এখানে নিচে যদি আপনারা হাঁটেন তাহলে একটু কেয়ারফুলি হাঁটতে হবে। শ্বাসমূলগুলো কিন্তু খুব ধার, খালি পায়ে থাকলে কিন্তু একদম পায়ের মধ্যে বিঁধে যাবে। এই জায়গাগুলো দেখুন, এই যে শ্বাসমূলগুলো দেখছেন এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গাছ হবে, এগুলোই আস্তে আস্তে গাছে রূপান্তর হয়। এটাই সুন্দরবনের বৈশিষ্ট্য আসলে। আমরা একটু ভেতরে যাচ্ছি, একটু রিস্কি, কিন্তু আপনি যদি রিস্ক না নেন অ্যামেজিং। এরকম থাউজেন্ড অফ লাল কাঁকড়া দেখলে পরে ঢুকে যাচ্ছে। এই যে এই যে দেখেন, অনেক কষ্টে এটা সুবিধাতে হয়েছে। এটা অনেকক্ষণ ট্রাই করার পরে এই কাঁকড়াটাকে আমরা পাইছি। কাঁকড়াগুলা মানুষের টের পেলেই গর্তের ভেতর ঢুকে যায়। ও এখন টের পাইছে, ও গর্ত খুঁজতেছে। এই গর্ত খুঁজতেছে। হ্যাঁ ঢুকে গেছে। আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এই জায়গাগুলো বেসিক্যালি আসার জন্য মানা করে এখানকার যে কর্তৃপক্ষ আছে, বাট আপনি যদি বনের ভেতরে না যান তাহলে বনটা খুব আর্টিফিশিয়াল লাগবে আপনার কাছে। বাট এইখানে আসলে ব্যাপারটা কি হয়েছে, গত 5-6 মাস ধরে এখানে কোনো ট্যুরিস্ট আসে না, যার কারণে এই জায়গাটা এখন একটু বেশি রিস্কি। আমরা হাঁটতে হাঁটতে অনেক ভেতরে চলে আসছি, প্রায় 1 কিলোমিটার ভেতরে চলে আসছি। আর কেউ সাহস করে নেই, মুর্তজার আমি একটু ভেতরে চলে আসছি। মুর্তজা, ভয় লাগছে? না, আমার এনজয় করতেছি, আমি অনেক ভালো লাগতেছে। ফিলিংসটা মনে হয় অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে অনেক। ভয় লাগছে না তো? না, ভয় লাগতেছে না। একটু যাবা ভিতরে? চলেন যাই। চলো। এখানে হাঁটলে আপনাদের খুবই কেয়ারফুলি হাঁটতে হবে, কারণ এখানে অনেক শ্বাসমূল আছে যেগুলো খুব তীক্ষ্ণ হয়, খালি পায়ে হাঁটলে পায়ে বিঁধে যাবে। এই শ্বাসমূলগুলোর প্রত্যেকটা থেকে কিন্তু আবার গাছ হয়, গাছ হয়ে এটা সুন্দরবনকে আরও সমৃদ্ধ করে। তো আসেন। Going into deep. Come with me. মুর্তজা, আরো ভেতরে যাবা? চলেন চলেন। ভয় পাও না তো? না না, ভয় নাই। আসো। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, যারা অ্যাডভেঞ্চার পিপাসু তাদের ভয় করলে চলবে না। এখানে সামনে পানি, আর যাওয়া যাবে না, একটু অন্য রাস্তা দেখি। এখানে একদম ডেড এন্ডে চলে আসছি, সামনে একটা ক্যানেল। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার বনের ভেতরে চলে আসছি, এসে একটা ডেড এন্ডে পড়ছি। জানি না ফেরত যেতে পারবো কি না।
এই জায়গাটা আসলে নিরাপদ না, আমাদের আসতে মানা করছিল, আর আমরা ওন রিস্কে আসছি আপনাদের দেখানোর জন্য। আর একটা ব্যাপার যেটা, এখানে এক পাশে পানি আরেক পাশে ক্যানেল, তো আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। মনে হয় এখানে আর স্টে করাটা ঠিক না, তো চলেন। মুর্তজা, আমরা তো মনে হয় পথ হারাই ফেলছি। যাবা কেমনে এখন? হ্যাঁ, আমার মনে হয় ক্যানেলের পাশ দিয়ে যদি আমরা হাঁটি তাইলে পরে এই সুন্দর করে একদম ওই জায়গা, কারণ ওই জায়গাটা ক্যানেলের শেষ না, ক্যানেলের পাশ দিয়ে হাঁটলে মনে হয় আমরা সুন্দর করে যাইতে পারবো ওই জায়গাটায়। না, আসো দেখি ক্যানেলের সামনে আসো। এই জায়গাটা খুবই কাদা, খুব নরম, এখানে হাঁটা যাচ্ছে না। বাট ট্রাস্ট মি, বনের মধ্যে দিয়ে হাঁটা এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এটা আপনি না হাঁটলে বুঝবেন না। অনেক দূরে চলে আসছি আমরা। দেখেন, ডিপ অফ দ্য ফরেস্ট। আমাদের সবাই মানা করতে কিন্তু এই জায়গায় আসতে, আমরা চলে আসছি কারণ ওই কাঠের যে পোলটা, ওইখানে অনেক মানুষ আসে। ওই জায়গাটা আসলে নেচারের ব্যাপারটা বোঝা যায় না। বাট এই জায়গায় দেখেন, এখানে এত নির্জন, একটু আমি কথা না বলছি, একটু চুপ থাকি, দেখেন শুধু পাখির শব্দ। ক্যান ইউ হিয়ার? Yes, I am fine. এখানে অনেক কাঁকড়া, ছোট 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 কাঁকড়া, যেগুলো মাটির মধ্যে ঢুকে যায়, মানুষের শব্দ পেলেই মাটির মধ্যে ঢুকে যায়। এখানে দেখেন কোনো মানুষের পায়ের চিহ্ন নেই, এখানে মানুষ আসে না। আমরা যতটুকু ভেতরে আসছি এখানে আসলে মানুষ আসে না। আমি আর মুর্তজা আসছি। এই জায়গায় হাঁটা কিন্তু খুবই কষ্টসাধ্য। এক তো নরম কাদা, আর পটপট পটপট করে শব্দ হয়ে শ্বাসমূলগুলো ভেঙে যাচ্ছে, পাটা মাটিতে দেবে যাচ্ছে। দেখেন আমার জুতার কি অবস্থা, কাদা দিয়ে একদম হাঁটার অনুপযোগী রাস্তা। আবার আপনি খালি পায়েও আসতে পারবেন না, আপনার জুতা পরে আসতে হবে, কারণ এই শ্বাসমূলগুলো আপনার পায়ে বিঁধে যাবে। একটা হরিণের পায়ের চিহ্ন এটা, এই যে দেখছেন, হরিণের পায়ের চিহ্ন। এখান দিয়ে হরিণ চলাফেরা করে, এই যে দেখেন, এই যে হরিণের পায়ের চিহ্ন।
ক্যানেল মতো রাস্তা পাওয়া গেছে। আই ওয়াজ রাইট, ক্যানেলের পাশ দিয়ে আসছি, ওয়াচ টাওয়ারটার সামনে চলে আসছি। ভয় পেয়ে গেছিলাম যে পথ হারাই ফেলছি নাকি, সুন্দরবনের মধ্যে পথ হারাই ফেললে এখান থেকে আসলে ফেরত যাওয়াটা খুব ভয় পাইছিলাম। বাট ক্যানেলের সামনে দিয়ে ক্যানেলের তীর ধরে আমরা হেঁটে হেঁটে আসছি, এখন ওয়াচ টাওয়ারের সামনে চলে আসছি। আসি, মনে হয় জানে বাসলাম আল্লাহ। বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, অ্যামেজিং। ভয় না থাকলে আসলে ওইখানে মজাটাও কম। খুব ভয় পাইছিলাম, বাট অনেক ভালো লাগছে। কি বলো মুর্তুজা? হ্যাঁ, এটা অনেক অ্যাডভেঞ্চার হলো। এখন চলে যাওয়ার সময় হয়েছে, আমরা করমজল থেকে চলে যাচ্ছি। বাট খুব শীঘ্রই ইচ্ছা আছে একটা সুন্দরবনের জন্য একটা 3-4 দিনের ট্যুর করব, হিরন পয়েন্ট। ওইখানে বনের অনেক গভীরে যাওয়া যায়, আরও শরণখোলা। তো সেই জায়গাগুলোতে আমরা একটু শীত পড়লে, এখন একটু গরম তো, দুবলার চর, শরণখোলা, শীত পড়লে ওইটা আমরা ট্যুরটা করব। দর্শক, আমরা এখন যাচ্ছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, কুখ্যাত অথবা বিখ্যাত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। দেখি ওই জায়গাটা কেমন। আমরা আসার পথে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাইপাস রাস্তাটা দেখেছিলাম, রাস্তাটা খুবই সুন্দর। তো আমরা ওখানে যাচ্ছি, ইনশাল্লাহ রামপালে গিয়ে দেখা হবে আবার আপনাদের সাথে। দর্শক দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা নিয়ে আসলে এত কথা, এত ঝামেলা। এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মেইন রাস্তার কাজ, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মেইন বিল্ডিং স্ট্রাকচারের কাজ হচ্ছে এখানে। আর ভেতরে ওই যে ওইটা হচ্ছে পারমাণবিক চুল্লি বানাচ্ছে। ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেয় না, এর জন্য আমি কাছ থেকে করতে পারি নাই। এখানে সিকিউরিটি গার্ড আছে, ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া নিষেধ। এখানে অনেক বড় এলাকা নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে। দর্শক, আমরা চলে আসছি 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের। তো এখানে এসে এটার যে বাগেরহাট জাদুঘর আছে, সেই জাদুঘরে গিয়ে একটা মজার তথ্য জানলাম। আমি আপনাদের এটার ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারটা দিয়ে দিব, তাহলে আপনারাও বুঝতে পারবেন। এটা বেসিক্যালি 60 গম্বুজ মসজিদ হিসাবে আমরা সবাই জানি, কিন্তু এটা কিন্তু আসলে 60 গম্বুজ মসজিদ না, এটা হচ্ছে ছাদ গম্বুজ মসজিদ। মানে ছাদের উপর অনেকগুলো গম্বুজ, এর জন্য এটাকে ছাদ গম্বুজ মসজিদ বলে। আর অ্যাকচুয়ালি এটার গম্বুজ হচ্ছে 80টা বা 81টা হবে, পোর্ট্রেট দিয়েছে, এটা গুনে দেখতে হবে। বাট 80 অথবা 81টা গম্বুজ আছে, এটা আসলে 60 গম্বুজ না, এটা 80 বা 81 গম্বুজ হবে। বাট এটা হচ্ছে ছাদ গম্বুজ মসজিদ। যে জিনিসটা আমার 60 গম্বুজ মসজিদ প্রাচীন স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এই মসজিদটি 1500 শতকের একটি উল্লেখযোগ্য স্থাপত্য। তৎকালীন বাংলার গভর্নর খান জাহান আলী এই মসজিদটির নকশা এবং নির্মাণ কাজ সম্পন্ন করেন, যা এখন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রায় 1605 বর্গমিটার এলাকা জুড়ে এই মসজিদটি অবস্থিত। এর চমৎকার স্থাপত্যশৈলী দেখে কোনো মানুষ আশ্চর্য না হয়ে পারবেই না।
আচ্ছা, আমাদের আজকে রাতে আসলে আমাদের ওই কলিগ রিজওয়ানের বাসায় দাওয়াত, তো আমরা সবাই তার জন্য রেডি হয়েছি। এখান থেকে কয় কিলো রিজওয়ানের বাসা? 1 কিলো মতো। আমরা যেখানে আছি এখান থেকে রিজওয়ানের বাসা 1 কিলোমিটার মতো দূরে। তো আমরা রিজওয়ানের বাসায় যাচ্ছি, তো রাতের খাবারটা ওইখানে হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আরাফ রিজওয়ানের ছেলে, আমাদের আঙ্কেল। কেমন আছো আরাফ? ভালো। তুমি নাকি বাইক খুব পছন্দ করো? অনেক পছন্দ করো? হ্যাঁ, চাবি কোমরে বাঁধা। তুমি নিবে এটা? এটাও করবে। এই যে এই চাচুর হচ্ছে করবে না, চাবি ধরে শান্তি। হ্যাঁ, হেভি খাওয়া দাওয়া হয়েছে, প্রচণ্ড খাওয়া দাওয়া হয়েছে। আসলে বাসার খাবার তো বাসার খাবারই, হোটেলে যত মজার খাবারই খান বাসার মতো কখনোই না। তো রিজওয়ানকে আসলে একটু কষ্ট দিয়ে ফেলছি আমরা। রিজওয়ান আঙ্কেল আন্টি সবাই মিলে সারাদিন কষ্ট করছে। ওভারঅল খাবারটা খুব ভালো ছিল, আর বাসার খাবার রেটিং করার মতো যোগ্যতা আমার নাই। তো আসলেই আনবিলিভেবল টেস্ট ছিল। খুলনার দাওয়াত শেষই হচ্ছে না। আমরা আসলে কালকে রাতেই প্ল্যান করেছিলাম যে সকাল সকাল উঠে চলে যাব, বাট কামাল ভাই আমাদের সাথে সুন্দরবন গিয়েছিল, যে কামাল ভাই কিছুতেই আমাদের সকালের নাস্তা না খাওয়ায় ছাড়বে না। তো বাধ্য হয়ে কামাল ভাইয়ের বাসায় আসতে হচ্ছে, আমাদের আসতে হয়েছে ইনফ্যাক্ট। আর এই পর্যন্ত আমি 4 বার আসলে আউটরো দিচ্ছি যে ভিডিও এখানেই শেষ, বাট 4 বারই কিছু কিছু ইভেন্ট অ্যাড হয়েছে, সো আবার করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, এটাই শেষ। এখন আমরা নাস্তা করছি কামাল ভাইয়ের বাসায়, করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। এই হচ্ছে কামাল ভাই, যে কিনা সকালের নাস্তা না করে আমাদের ছাড়বেই না ঢাকার জন্য। ভাই সকালবেলা মোটামুটি আমাদের সারাদিনের খাবারের রান্না করেছে। এই কামাল ভাই নিজে রান্না করছে। এটা হচ্ছে গরুর মাংসের চুই ঝাল, ডিম, এটা কি গরুর মাংসের চুই ঝাল, ইলিশ মাছের ডিম ফ্রাই, খিচুড়ি। হ্যাঁ বলো। গুড বাই খুলনা। গুড বাই খুলনা। So friends, now time to go back. Goodbye Khulna. আমরা যখন মাওয়া ফেরিঘাটে এসে পৌঁছলাম তখন প্রায় 4:30 বাজে। এসে শুনতে পারলাম যে আজকে আর কোনো ফেরি ওই পার যাবে না। আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমাদের মতো আরো অনেক বাইক এবং গাড়ি সেখানে জড়ো ছিল। অবশেষে আমরা কিছু বাইকার একটি ট্রলার ঠিক করলাম নদী পার হওয়ার জন্য। নদী পার হচ্ছিলাম আর বারে বারে মনে হচ্ছিল চমৎকার এই ভ্রমণের কথা। মনে পড়ছিল ভয়ঙ্কর সুন্দর সুন্দরবনের কথা। ফিরে আসছিলাম ঢাকাতে, বাট মন পড়েছিল সুন্দরবনে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ট্রাফোডো। আসসালামু আলাইকুম।